প্রিয়জন আর প্রয়োজন কথাটা শুনতে শব্দ দুটো অনেকটা একই রকম বলে অনেক সময় আমাদের মধ্যে এটা একটা সমস্যা তৈরি হয়ে যায়, গুলিয়ে ফেলি। কিছু মানুষের কাছে আমরা হয়তো প্রয়োজন আর আমরা ভেবে ফেলি আমরা প্রিয়জন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, অলসো ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। কিউএনএ ভিডিও বলা বাহুল্য, তার কারণ আজকে ভিডিওতে আমি তোমাদের যা যা প্রশ্ন করেছিলে সেগুলোর উত্তর দেবো। আমি একটা কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম যে আমি একটা কিউএনএ ভিডিও করতে চলেছি এবং তোমাদের যাবতীয় যা যা প্রশ্ন আছে সেগুলো তোমরা সেখানে করতে পারো। তো বেশ কিছুজন সেখানে প্রশ্ন করেছিলে এবং প্রশ্নগুলো বেশ রুচিসম্মত প্রশ্ন, যেই জন্য আমার বেশি ভালো লাগে আমার কমিউনিটি সবাইকে, যে তারা মানে অনেকে আমি দেখেছি অনেকে নানা ধরনের উদ্ভট প্রশ্ন করে, তোমরা কেউ সেটা করো না, সেই জন্য আমার খুব ভালো লাগে, তোমরা খুব রুচিসম্মত প্রশ্ন করো। এনিওয়ে, ভিডিওটা আর বেশি কথা না বলে শুরু করছি। তবে আজকের ভিডিওটার মধ্যে আমি যে প্রশ্নগুলো তোমরা করেছো আমি ডায়েরিতে লিখে রেখেছি, চেষ্টা করবো সবকটা প্রশ্নের উত্তর দেওয়ার। কিছু যদি বাকি থেকে যায় তাহলে আমি নেক্সট ভিডিওতে সেটাকে কভার আপ করে দেবো। তাই আর বেশি কথা না বলে চলো শুরু করা যাক। প্রশ্ন আমি না খাতায় লিখে রেখেছি, তার কারণ আমার কাছে এক্সট্রা এই মুহূর্তে ফোন নেই, সেই জন্য। তো বেশ কিছু জনের প্রশ্ন এটাই যে আমি এত বছরের গ্যাপের পর আবার কীভাবে পড়া শুরু করলাম, তারপরে হচ্ছে আমার কেরিয়ারের জার্নি এবং এই রিলেটেড প্রশ্ন। তাই ভাবলাম একটুখানি আমি গুছিয়ে নিয়ে এটা বলতে চাইছি। আশা করছি এই উত্তরটার মধ্যে তোমাদের সবার প্রশ্নের উত্তরটাই দেওয়া হয়ে যাবে। আমার যদি বলো কেরিয়ার জার্নি, যেটা কীভাবে বন্ধ হয়েছিল পড়াশোনা, আবার কীভাবে শুরু করলাম, কোথা থেকে মোটিভেশন পেলাম, সব কিছুই বলবো। তো আমার কেরিয়ার জার্নিটা ভীষণ অদ্ভুত এবং আমার কাছেও ভীষণ মাঝে মাঝে সারপ্রাইজিং লাগে। আর কেরিয়ার জার্নি নিয়ে বলতে গেলে সবার আগে কয়েকটা কথা বলে নেওয়া দরকার, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে আমি বরাবরই বই ভালোবাসি। এবার দেখো, বই ভালোবাসলে অনেকে হবে কি সে খুব পড়াকো আর সারাদিন পরে বেশ মানে ফার্স্ট হয় সেকেন্ড হয় এরকম কিছু না, একদম কিন্তু সেটা নয়। বই ভালোবাসার সাথে কিন্তু বেশি নম্বর পাওয়ার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, একটা প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে একটা রিলেশন থেকেই যায় যে বই ভালোবাসে, সে পড়ছে এবং আলটিমেটলি রেজাল্টটা ভালো হচ্ছে, কিন্তু এটা প্রত্যক্ষভাবে কোনো সেরকম কিন্তু লিঙ্ক নেই। বই ভালোবাসছে মানে সে যে কোনো বই পড়তে ভালোবাসতে পারে। এবং বই যে আমি ভালোবাসি সেটা আমি অনেক পরে গিয়ে রিয়েলাইজ করছি যে আমি সারা জীবন পড়াশোনা যদি আমি না করি আমার মাথাটা তো খারাপ হয়ে যাবে, ঠিক আছে, আমার এটা মনে হয়। তো ব্রেকের পর কীভাবে আমি শুরু করেছি সেটা বলতে গেলে, কেন বন্ধ হয়েছিল সেটা বলতে হয়। তো কলেজের পরে হ্যাঁ, আমি মহেন্দ্রাতে পড়ছিলাম, IBPS-এর জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম। আমি ওখানে 2 বছর পড়েছি এবং তারপরে বিয়ের পরে আমার কোভিড হয়ে যায়। তো সেখানে আমার 2 বছর, মানে টোটাল আমার জীবনের 4টে বছর আমি মানে একদম ছড়িয়ে ছিটিয়ে, মানে কী করবো কিছু বুঝতে পারছি, হাত পা ছড়ায় না মানুষ যেরকম অথই জলে পড়লে হাত পা ছড়ায়, আমি সেরকম করছিলাম। মানে আমার কাছে কোনো আইডিয়া নেই, কিন্তু আমি বসে থাকার মতন মানুষ নেই যে আমি চুপচাপ হ্যাঁ ঠিক আছে কিছু পাচ্ছি না বসে থাকি, ঠিক আছে বাবা মা থেকে বিয়ে দিয়ে দেবে আমি বিয়ে করবো। আমার ওটা ভালো লাগতো না আর কি। করতেই পারে, এক একজনের মাইন্ডসেট এক এক রকমভাবে তারা বড় হয়, এক এক রকম পরিবেশে তারা বড় হয়, সবাই এক এক রকম। তো কিন্তু আমি ওরকম নই, সেই জন্য আমার কাছে সেটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো। কারণ আমি সবসময় এটা ভেবে এসেছি যে আমি সব কিছু পেয়েছি, ঠিক আছে, যেইটুকুই পাই না কেন, এর আগের জেনারেশন তাও পাইনি, আমি যেইটুকু পেয়েছি আমি সেইটা কেন তার ফলস্বরূপ কিছু আমাকে করতে হবে, এটাই হচ্ছিলো আমার একটা ছোটোবেলা থেকে বলতে পারো একটা থিঙ্কিং প্রসেস, যে আমি মেয়ে বাচ্চা ভেবে কোনোদিনও আমার বাড়ির লোকও ভাবিনি। সবসময় ভেবে এসেছি আমি বড় হয়ে চাকরি করবো এবং ওই মাইন্ডসেটটা আমার মধ্যে ছিল যে আমি বড় হয়ে কিছু কাজ করবো। কী হবো কোনো আইডিয়া ছিল না, যে অনেকে থাকে না ছোটোবেলা থেকে যে আমি বড় হয়ে অমুক হবো তমুক হবো। বাড়ির লোকের কিছু সার্টেন আইডিয়াস ছিল যে বড় হয়ে তারা আমাকে এভাবে দেখতে চায়, বাট আমার নিজের প্রতি ছিল না। তো আমি খুব অথই জলে পড়ে গেছিলাম পড়াশোনাটা যখন শেষ হয় কলেজের, মানে আমি কী করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। তার মধ্যেই আমার বিয়ে হয়, বিয়ের পরে কোভিড, এবং কোভিডের সময় তো মানে ভীষণ মানে কী করবো বুঝে উঠতে পারছিলাম না, একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো আমার। এবং ওই সময়টা বলতে পারো আমি চারিদিকে হাতড়ে গেছি, কিছু একটা আলো চাই এরকম একটা বিষয় কোভিডের সময়টা। এবং তখন রাতারাতি আমি ঠিক করি যে আমি বিএড করব, একদম রাতারাতি ডিসিশন, কোনো কিছু তার আগে কিন্তু আমি ভাবিনি। কেন ভেবেছিলাম আমি সেটাও জানি না, এই মুহূর্তে তো আমার মনে পড়ছে না। আসলে কি জানো তো, আমি না ভীষণ ডিভাইন টাইমিংয়ে বিশ্বাস করি। একটা আউট অফ দ্য টপিক গিয়ে কথাটা বলছি, ভীষণ ডিভাইন টাইমিং বলতে কি, তোমার জীবনে কিছু ঘটনা হওয়ার থাকে এবং ঘটবে, এটা আমি বিশ্বাস করি। তো বলতে পারো বিএড করাটা আমার জীবনে এই ধরনের একটা ডেস্টাইন ইভেন্ট, যেটা ঠিক করাই ছিল যে আমি হয়তো বিএড করবো, কারণ আমার কোনো প্ল্যান ছিল না আমি বিএড করবো বা আমি টিচিং প্রফেশনেই যাব। হ্যাঁ, টানতো, ভালো লাগতো পড়াতে, আমি মানে প্রাইভেট টিউশন করাতাম তার আগে, কিন্তু আমি যে টিচার হবো বা এরকম আমার কোনো প্ল্যান প্রোগ্রাম কিছু ছিল না। বিয়েটা রাতারাতি ঠিক করি যে বিএড করব, এবং ওই সময়টা ভাগ্যক্রমে যেহেতু কোভিড চলছিল সেই বছরেই মানে ভর্তি হওয়ার একটা টাইম পিরিয়ড থাকে, তো সেটা সে বছর লেট হয়েছে, তো আমি সুযোগ পেয়ে যাই এবং 21-23-এর বিএডের যে সেশনটা সেখানে আমি অ্যাডমিশন নিই এবং আমার বিএডটা হয়। এবং যখন বিএড করছি তখনও কিন্তু আমার কোনো আইডিয়া ছিল না এরপরে আমি কী করবো। হ্যাঁ, একদম ক্লুলেস, জাস্ট যেদিকে জীবন নিয়ে যাচ্ছে সেদিকে যাচ্ছি। তবে একটা জিনিস খুব ভালো হয়েছে আমার সাথে, যখন ইন্টার্নশিপ স্টার্ট হয় এবং তখন আমি ভীষণ নার্ভাস ফিল করি যে আমি পড়াতে পারবো কিনা। দেখো, পড়াতে গেলে তোমাকে আগে সেই সাবজেক্টটার সম্বন্ধে নিজের দক্ষতা থাকা দরকার, তাই না? এবং অনেক বছর আগে পড়েছি, যেহেতু 4 বছরের একটা গ্যাপ, তার মধ্যে আমার মনে হচ্ছিলো আমি ল্যাক করছি, কনফিডেন্সটা আমার প্রচণ্ড ল্যাক করছিল ওই মুহূর্তে। হ্যাঁ, বুঝতে দিইনি আলাদা কথা, তবে ভিতরে ভিতরে জানি। এবং যখন আমি ইন্টার্নশিপে যাই এবং যখন আমি সবার সাথে বসে ইন্টারাক্ট করছি, তখন আমার মনে হয়েছে যে আরে এখানে তো আমার থেকে ভালো অনেকে রয়েছে, তার মানে তারা অনেকটা আমার থেকে এগিয়ে।
তো তখন বলতে পারো আমি অনেকটা খেটেছি আমার পেছনে। আমি বাড়িতে প্রচুর পড়েছি। আমি 9-10 পুরো সিলেবাস তখন কমপ্লিট করেছি বিএডের সময়, মানে আউট অফ দ্য বক্স ওটা, ঠিক আছে? বিএডের পড়ার সাথে ওটার কোনো রিলেশনই নেই, কিন্তু আমি ওটা তখন 9-10 সিলেবাস আমি তখন কমপ্লিট করেছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে আমাকে ওই সিচুয়েশনে খাপ খাইয়ে নেওয়ার জন্য আমার সাবজেক্টের উপর আমার দখলটা দরকার। এই হলো বিষয়। পরে আমি আস্তে আস্তে এখন স্কুলটা এখন সব করছি, যেহেতু আমি সবটাই পড়ে নিয়েছি ওদেরকে পড়াতে পড়াতে, সেটা আলাদা বিষয়। কিন্তু ওই মুহূর্তে আমার মনে হয়েছিল যে 9-10 আমার সাবজেক্টের উপর আমার একটা দখল থাকা দরকার, যেটা আমি ওই 4 বছরে ল্যাক করছিলাম। এইভাবে হয়েছে শুরু। তোমাদের অনেকের একটা প্রশ্ন হয়েছে 4 বছর পর তুমি আবার শুরু করলে কীভাবে, এবং যেহেতু আমি একটা জব করছি তাই তোমাদের মনে হচ্ছে হয়তো জানি এটা খুব ইজি ছিল। ইজি ছিল না, তবে ডিফিকাল্টও ছিল না যে করা যায় না, ঠিক আছে? যে কোনো কিছু যখন হচ্ছে না তার মানে অন্য কিছু হবে, এটা সবসময় মাথায় রাখবে। খুব অনেকেই এক কথা বলে, তবে এটা যে ফ্যাক্ট, জানো তো? জীবন যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে যাও। একটা বেসিক একটা এক্সাম্পল দেবো। ধরো দুধ, ঠিক আছে? দুধের উপকারিতা অনেক আছে। দুধকে সবাই বলছে তুমি দুধ হিসেবে খুব ভালো, দুধও জানে সে দুধ হিসেবে খুব ভালো, দুধ খেয়ে তার প্রোটিন হবে, পুষ্টি জোগাড় হবে, ঠিক আছে? দ্যাটস ইট। কিন্তু সে দেখলো যে সে দুধ হিসেবে ক্যাপেবল নয়, সে ফেটে যাচ্ছে। তো ফেটে গিয়ে তো সে দই বা ছানা কিছু তো হবে, রসগোল্লা হবে, রসগোল্লার থেকে আমার ফেভারিট মিষ্টিটা তৈরি হবে, রসমালাই তৈরি হবে, তো কিছু না কিছু একটা হবে। তো যেটা সবাই গতানুগতিকভাবে বলে এসেছে সেটা না হলেও অন্য কিছু তো হবে, যেটাতে তুমি বেস্ট হবে। এটাই হচ্ছে বেসিক ব্যাপার। তাই আমিও তো ভালো করে বোঝাতে পারলাম। আমি ক্যামেরা অন করলে ভালো করে বোঝাতে পারি না, অফ থাকলে আমি সুন্দর করে আমার থটসগুলো বলতে পারি, এটা হচ্ছে বিষয় একটা। যাকে এটাই ছিল মোটিভেশন, কিছুই ছিল না। মোটিভেশন এটাই ছিল যে আমি নিজেকে এইভাবে দেখবো না, নিজেকেই না নিজের জন্য একটা চ্যালেঞ্জ তৈরি করতে, যে আমি এইভাবে দেখবো না। তোমাদের একদিন আমি একটা ভিডিও বলেছিলাম যে 5 বছর পর তুমি কী হতে চাও সেটা লেখো, এবং আমি কিন্তু সেটা ওই মুহূর্তেই লিখেছিলাম। 2020-তে বসে লিখেছিলাম, যখন 2024-25 পড়বে, অলমোস্ট 5 ইয়ার্স আমার কমপ্লিট হবে। এবং আমি মনে করি আমি এই 4-5টা বছরে অনেক চেঞ্জ করেছি, অনেক নিজেকে চেঞ্জ করেছি। ইভেন কিছু চেঞ্জেস এমন আছে যেগুলো এত সিগনিফিকেন্ট যে আমার বান্ধবীরা পর্যন্ত আমাকে বলে তুই তো পুরো মানুষটাই পুরো ভুল বদলে গেছে, তুই পুরো বদলে গেছে, তোর কথা বলা বদলে গেছে, তোর সব কিছু বদলে গেছে। মানে তুমি একটা মানুষ পুরো বদলে যাবেই যখন তুমি নিজের উপরে কাজ করা শুরু করবে। তোমাকে এটা কি বলে তো ওরকম কনসিয়াসলি হয় না যে না আমি নিজেকে চেঞ্জ করে দেবো, আজ থেকে আমি চেঞ্জ, হয় না। নিজের উপর খাটতে হয়, এবং সেটা না সাবকনসিয়াসলি তুমি রাতারাতি তুমি ঘুম থেকে উঠে একটা অন্য মানুষ হয়ে যাবে না। নিজের উপর যখন তুমি খাটবে অটোমেটিক্যালি তুমি একটা টাইম ফ্রেম পর গিয়ে দেখবে যে তুমি আরে ওই মানুষটার এই মানুষটার মধ্যে কোনো মিলই পাচ্ছ না। এটা হয়। ওই দিন আমার যে ঘটনাটা ঘটেছিল এবং সেটাকে আমি যেভাবে দেখছিলাম, আজকে যে ঘটনাটা ঘটছে সেটাকে আমি সেমভাবে দেখছি না, কারণ আমি সেই মানুষটাই নিয়ে সেই যে ঘটনাটাকে সেভাবে দেখছি। এটাই হচ্ছে ব্যাপার, দেখার পার্সপেক্টিভই বদলে যাবে তোমার যে কোনো ঘটনা। তো আগে নিজের উপর কাজ করো, নিজের বেসিক জিনিসগুলোর উপর কাজ করো, এবং আমি কীভাবে করেছি সেটা আমি নয় অন্য কোনো ভিডিওই বলবো, ঠিক আছে? এই হলো বিষয়। এইভাবে আমি শুরু করেছি, কোনো ছুমন্তার মন্ত্রর দরকার হয় না। নিজেকে আমি কীভাবে দেখতে চাই সেটা যদি তোমার কাছে ক্লিয়ার থাকে যে আমি নিজেকে কীভাবে দেখতে চাই, ব্যাস, লাইফ সর্টেড। তুমি তার জন্য খাটবে, এবং তুমি যদি নিজেকে যেভাবে দেখতে চাইছো তার জন্য খাটা শুরু করে দিচ্ছ, দেখবে তুমি তোমার গোলে ঠিক পৌঁছে যাবেই যাবে। আর একটা জিনিস বলি, আমার স্যালারি অনেকে জিজ্ঞাসা করেছে, তখন স্যালারিটা ওইভাবে আমি বলতেও চাই না, আর কেউ কাউকে ওরকমভাবে স্যালারি জিজ্ঞাসা করাটাও ঠিক না। কিন্তু তোমাদের একটা আইডিয়ার জন্য তোমরা জিজ্ঞাসা করছো যেহেতু, সেই জন্য দেখো এটা ভীষণভাবে ডিপেন্ড করে স্কুলে কী ধরনের স্টুডেন্ট সংখ্যা আছে, স্কুলটা কত বড়, এগুলোর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তোমরা আন্ডার 10কেও স্যালারি পাবে, ঠিক আছে, আন্ডার 5কেও স্যালারি পাবে, আবার তার থেকেও অনেক বেশি স্যালারি পাবে। এগুলো ডিপেন্ড করছে প্রাইমারিতে পড়াচ্ছ না হায়ার সেকশনে পড়াচ্ছ, স্কুলে কত সংখ্যক স্টুডেন্ট আছে, এই সব কিছুর উপরে ডিপেন্ড করছে। স্কুলটা কোন বোর্ডের আন্ডারে আছে, এই সব কিছু বিষয়গুলোর উপর ডিপেন্ড করছে। আর ফার্স্ট দিন আমি তোমাদের এটাই বলেছিলাম, টিচিং প্রফেশনে আসলে ধরে খেলার বিষয় আছে, তাই আগেই টাকার পেছনে ছুটে। আমি জানি যে কোনো কেরিয়ার তৈরি করতে গেলে টাকাটা ফার্স্ট প্রায়োরিটি আমাদের, তাই না? আমরা খাটছি কিসের জন্য? টাকার জন্য, অবশ্যই। তবে দেখো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি তোমাদেরকে সেটা সবার জীবনের গল্প এক হয় না, সবাইকে তাই আমি সেম অ্যাডভাইস দিতে পারি না। তবে আমার জীবনের গল্পটা কি, ধরো একটা গাড়িকে অনেকদিন ধরে গ্যারেজে রেখে দিয়েছি এবং তাকে আমি চালাই না, বছরের পর বছর সে গাড়িটা গ্যারেজে রয়েছে, এবং তার কি হবে, কিছু পার্টসে জং পড়ে যাবে, এবং সেই গাড়িটা নতুন গাড়ি হোক না কেন, সেই গাড়িটাকে আমি সাডেনলি আমি একদিন গ্যারেজ থেকে বের করে সেই গাড়িটাকে চালানো স্টার্ট করেছি। সেই গাড়িটাকে আগের মতন স্পিড দেবে না, সেই গাড়িটা তখন আমাকে এক্সপেক্ট করতে হবে তার স্পিডটা সেই 5 বছর সে গ্যারেজের ভেতর ছিল সে অ্যাকর্ডিং। তো আমার ক্ষেত্রে বিষয়টা তাই ছিল, কিন্তু আমি নিজেকে অনেক বেশি বলতে পারো খেটেছি। তারপরে আমি যদি ওই স্পিডেই থেকে যেতাম তাহলে হয়তো ওখানেই আটকে থাকতাম। তবে নিজের উপর অনেকটা কাজ করতে হয়। আর কেরিয়ার জার্নি নিয়ে আমি অনেক কথা বলে ফেলেছি, এটা এখানে এন্ড করছি, নাহলে এটা অনেক এগোতে থাকবে, কারণ আমার বলতে শুরু করলে আমি একদম বলতেই থাকি। আর জিজ্ঞাসা করেছো কীভাবে একটা আইডিয়াল টিচার হওয়া যায়, টিচিং থেকে পার্সোনালিটি ইমপ্রুভ কীভাবে করবে। যে কোনো প্রফেশনে থেকেই পার্সোনালিটি ইমপ্রুভ করা যায়, প্রথম কথা এটাই। মানে আমরা অনেক সময় ভেবে নিই, যেহেতু দেখো টিচারকে আমরা একজন গুরু হিসেবে দেখি, হ্যাঁ বলে আগেকার দিনে তো এটাই বলতো বাবা মার থেকেও গুরু বড়। এখন সেটা যদিও বাচ্চা কাচ্চাকে টিচারদেরকে সেই সম্মানটুকু পর্যন্ত দেয় না, সেটা পরের কথা, কারণ কিছুটা পরিবেশও দেয়। তবে টিচারকে যেহেতু সেই রেসপেক্টটা আমরা দেখে এসেছি, সেই জন্য আমরা মনে করি যে এই প্রফেশনেই বোধহয় একমাত্র
ডিসিপ্লিন শেখাচ্ছে। হ্যাঁ, পার্সোনালিটি ইমপ্রুভ যে কোনো প্রফেশনে করা যায়, এবং পার্সোনালিটি কীভাবে ইমপ্রুভ করবে তার জন্য আরও ভালো ভালো অনেক গাইড আছে ইউটিউবে, তুমি তাদের ভিডিও দেখতে পারো। তবে আমাকে যেটা হেল্প করেছে, যদি আমার কথা জিজ্ঞাসা করো, আমি খুব মানে আমি সবার সাথে কথা বলতে পারতাম না, ঠিক আছে? তো আমার কমিউনিকেশন খুব বাজে, যে আমি এত বাজে কথা বলতাম, মানে কথা বলতে গেলে আমি কী বলবো বুঝতে পারতাম না। আমার থ্রোয়িং খুব বাজে ছিল। সেখান থেকে আজকের কমেন্টস এটাই আসে ম্যাক্সিমাম ভিডিওতে, যে আমার কথা তোমাদের খুব ভালো লাগে। তো এই যে কমিউনিকেশনটা ঠিক করা, সেটা হচ্ছে বই পড়ে, শুধুমাত্র বই পড়ে, আর কিছু না। বইয়ের থেকে ভালো বন্ধু কিচ্ছু হয় না। আমার যখন খুব মন খারাপ হয়, বিশ্বাস করো, আমি বই পড়ি, নিজেকে ব্যস্ত রাখি। আমার এটাই সবথেকে বেশি, আমার মনে হয় এটা আমাকে বেশি হেল্প করেছে, বই, আর কিছু না। আর তুমি যেটা আরেকটা প্রশ্ন করেছো, কীভাবে একজন আইডিয়াল টিচার হওয়া যায়, দেখো আইডিয়াল টিচার বলে কিছু হয় না, কোনো কিছু আইডিয়াল বলে হয় না, ঠিক আছে? যেমন হচ্ছে সৌন্দর্যের কোনো পারফেকশন হয় না, পারফেক্ট বলে কিছু হয় না। আজকে যদি আমার নাক থ্যাবড়া, তো নাক থ্যাবড়াটাই আমি সুন্দর ওইভাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এরকম আইডিয়াল কিছু হয় না, সবার নিজস্ব পড়ানোর একটা আছে। তবে হ্যাঁ, একটা টিচার মানে তুমি একজনকে কিছু জিনিস শেখাচ্ছ, তোমার নিজস্ব নৈতিকতাগুলো যেন, নীতিবোধগুলো যেন ঠিক থাকে। তুমি কারণ একটা স্কুলে সে শুধু পাঠ্য বই পড়তে আসে না, সে একজন আদর্শ নাগরিকও হতে আসে। তো সেই জিনিসগুলো, সেই মরালিটিগুলো তার মধ্যে ঢোকানো, ছোটো ছোটো কিছু জিনিস শেখানো, সেগুলো তোমার পড়াশোনার মধ্যেই পড়ে, সেগুলো তোমার শেখানোর মধ্যেই পড়ে, আমি এটা মনে করি। আর হ্যাঁ, আমি খুব স্ট্রিক্ট টিচার, ঠিক আছে? তবে আমি একটা সমীকরণ সবসময় মেনটেন করি, যে তারা যখন আমার পড়ানোর বাইরে, তাদের সাথে আমি বন্ধুর মতনও মিশেছি, তারা আমার সাথে প্রবলেমও শেয়ার করেছে। মাত্র 6টা মাস হয়েছে আমি কিন্তু স্কুলে যাচ্ছি, কিন্তু আবার আমার ক্লাসে হোমওয়ার্ক করে আসে না, এরকম একটা স্টুডেন্টও নেই। তারা আমাকে এই পরিমাণে ভয়ও পায়, যে আমার ক্লাসে তারা হোমওয়ার্কও করবে, আবার ভয়, মানে সেই ভয়টাও আছে, প্লাস তারা আমাকে তাদের সমস্যাটাও কিন্তু শেয়ার করে। এই সমীকরণটা সবসময় আমি মনে করি ব্যালেন্স করে চলতে পারলেই হয়তো তোমার কথা অনুযায়ী আইডিয়াল টিচার হওয়া যায়, যেটা আমি চেষ্টা করবো। বাট আমি জানি হতে পারবো, কিন্তু কারণ আমার মধ্যে, আমি একটা জিনিস খুব লক্ষ্য করছি, আমি খুব দিন দিন স্ট্রিক্ট হয়ে যাচ্ছি, এটা উচিত নয়। মানে আমি হয়তো ভবিষ্যতে খুব, ওই যে হয় না বদ টিচারগুলো হয় না, খুব রাগি, আমার মনে হচ্ছে আমি ওরকম হয়ে যাবো, কিন্তু আমি এটা কিছুতে হতে দেবো না। আমি এরকম চাই না হতে, জানি না আমি কেন এরকম। আমি আগে প্রচণ্ড ইমোশনাল ছিলাম, প্রচণ্ড। আর ইদানিং দেখছি আমি তত বেশি আমার ইমোশন কাজ করে না। আমি এটা আমার মধ্যে এই পরিবর্তনটা হয়েছে, আমি জানি না কেন। খুব বাজে জিনিস, খুব বাজে, এতটা আবার ভালো না। একটু ইমোশন থাকাও দরকার। ইদানিং আমি দেখছি আমার মধ্যে এই জিনিসটা হয়েছে। যাকগে। আচ্ছা, আরেকজন জিজ্ঞাসা করেছিলাম, একটা ফোন আমার ভুলেই গেছিলাম যে এই ফোনটা আছে, ঠিক আছে? আমি এই ফোনটা বাড়িতে ছিল, ওটা থেকে আমি দেখছি। একজন জিজ্ঞাসা করেছো যে আচ্ছা, জানতে চাইছি প্রাইভেট স্কুলে কি সেই স্বাধীনতাটা পড়িয়ে পাওয়া যায়? অ্যাকচুয়ালি আই হ্যাড এ টেরিবল ব্যাড এক্সপিরিয়েন্স ফ্রম প্রাইভেট স্কুল। আচ্ছা, দেখো, এই যে কোনো প্রাইভেট জায়গাতে তোমার সেই স্বাধীনতাটা থাকে না। তবে আমি মনে করি একটা প্রেজেন্স, জানো তো, মানুষের থাকে একটা অরা, যেটা থাকে, যে সবাইকে দেখবে সব রকমভাবে ট্রিট করা যায় না, তাই না? মানে দেখবে তুমি হয়তো একটা মানুষকে বলছো এই কাজটা করে দাও, একটা মানুষের সামনে তুমি কিন্তু সেই কাজটা ওইভাবে বলতে পারছো না, কথাটা বলতেই পারবে না, তুমি তার চোখের দিকে তাকিয়ে সেই কথাটা বলতেই পারবে না। একটা জিনিস হয়, এটা বলে যে একটা মানুষের প্রেজেন্স, ঠিক আছে? এবার দেখো, প্রাইভেট সেক্টরে যখন যাচ্ছ, তখন এটা মাথায় এটা নিয়েই যেতে হবে, যেখানে তোমার সেই স্বাধীনতা থাকবে না। যদি আমার কথা বলি, আমি যখন শুরুতে গিয়েছিলাম, আমি তো দেখো কোনোদিন কাজ করিনি এর আগে, এটা আমার ফার্স্ট জব হিসেব মতো, জীবনের প্রথম চাকরি, আমার কাছে খুব স্পেশাল। কিন্তু আমার এমন এক্সপিরিয়েন্স আমার হয়েছে, এত পলিটিক্সের শিকার হয়েছি, আমি কাঁদতে কাঁদতেও বাড়ি এসেছি, ঠিক আছে? আমার ম্যাজিকে আমার মনে হয়েছে যে আমি কেঁদে দেবো, শুধু রাস্তায় বলে আমি কাঁদতে পারছি না, আমার এরকম হয়েছে। হ্যাঁ, মানে কাউকে একটা বলতে হবে যে কী হয়েছে আমার সাথে, এগুলো হয়েছে আমার সাথে। তো কিন্তু পরবর্তী সময়ে আমি এটা মনে করি যে আমি এই পরিস্থিতিতে থেকে দেখিয়ে দেবো, কিন্তু ওইখান থেকে না আমি মানে পারছি না, আমি ছেড়ে দেবো স্কুলে। একদিন আমি গিয়ে বলে এসেছিলাম, তোমরা আমি এটা শেয়ার করিনি, যে আমি এই স্কুলে পড়াবো না। আমি এত রেগে গেছিলাম একটা সিচুয়েশনে, আমি বলি যে কোথায় সই করতে হবে বলুন, আমি এই স্কুলে পড়াবো না, এতটা রেগে গেছিলাম, ঠিক আছে? হ্যাঁ, তো কিন্তু তারপর থেকে বলতে পারো যে আমি নিজেকে না এইভাবে দেখেছি যে না, ডিফিকাল্ট সিচুয়েশন আসবে জীবনে, তার মানে এটা নয় যে আমি সেখান থেকে পালিয়ে চলে আসবো। আমি এইভাবে হ্যান্ডেল করেছি সিচুয়েশনটাকে, ডিফিকাল্টিজ আসবে, আমাকে পোক করবে লোকে, আমি সেই সিচুয়েশনের থেকেই দেখিয়ে দেবো যে আমি কি জিনিস, এটাই হচ্ছে বিষয়। এবং পজিটিভলি তুমি যে কোনো জিনিস যদি হ্যান্ডেল করতে পারো, আমি এই যে তোমাদেরকে সেদিনকে একটা ভিডিও বললাম না, নিজের ইমোশন, আমি কীভাবে হয়েছে জানি না, হয়তো আঘাত পেতে পেতে হয়েছি, নিজের ইমোশনের প্রতি যদি তুমি একটু সচেতন হয়ে যাও, ওই যে ওই কান্নাকাটি করেছি, তারপরে আমার যে ওই একটা আমাকে হন্ট করলো যে আমি পালিয়ে যাবোই না, এই সিচুয়েশানেই আমি থাকবো, এবং সিচুয়েশানটাকে আমি পাল্টে দেবো। কীভাবে পাল্টাবো? তোমাকে সেই জিনিসগুলোকে ইগনোর করতে হবে। তুমি ওখানে আমি ওখানে পড়াতে গেছি, আমি পড়াবো, যেইটুকু টাইম আমার ওই স্কুলে থাকার কথা আমি থাকবো, থেকে আমি বেরিয়ে চলে আসবো। আরেকজন জিজ্ঞাসা করেছে যে আমি কীভাবে আমার ইমোশনাল হেলথের খেয়াল রাখি, মানে কীভাবে কোনো সমস্যা এলে সেটার সাথে ওভারকাম করি, তাই তো? ইমোশনাল হেলথের খেয়াল, দেখো, প্রিয়জন আর প্রয়োজন কথাটা শুনতে শব্দ দুটো অনেকটা একই রকম বলে অনেক সময় আমাদের মধ্যে এটা একটা সমস্যা তৈরি হয়ে যায়, গুলিয়ে ফেলি। কিছু মানুষের কাছে আমরা হয়তো প্রয়োজন, আর আমরা ভেবে ফেলি আমরা প্রিয়জন, তাই না? তো ওখান থেকে কনফ্লিক্ট স্টার্ট হয়, এবং ইমোশনাল হেলথের 12টা ওখানেই বেজে যায়, আর কিছু সমস্যা হয় তাতে। কিন্তু ওই ইমোশনাল হেলথের খেয়াল মানুষ যখন একদম নিজেকে লোয়েস্টে দেখে ফেলে না,
ধরো তোমার জীবনে কখনো একটা প্যানিক অ্যাটাক হয়েছে বা তোমার কোনো বিষয় অ্যাংজাইটি হয়েছে, যদি না হয়ে থাকে তো খুব ভালো, আমি চাই তোমাদের জীবনে না হোক এরকম। যদি কখনো হয়ে থাকে, তুমি নিজেকে সেই জায়গাটা এমনভাবে দেখেছো যে তুমি সেখানে নিজেকে আর কোনোদিন দেখতে চাও না, ঠিক আছে? ধরো নিজেকে খুব মানে কীভাবে বোঝাই এটা, ধরো আমি নিজেকে এত হয়তো কাঁদতে দেখেছি যে আমি নিজেকে সেই জায়গায় কোনো দিনই দেখতে চাইবো না, যে আমি নিজেকে আর কষ্টই দেবো না। তো সেখান থেকে বলতে পারো যে একটা বাউন্ডারিজ তৈরি করা, যে আমি নিজেকে প্রোটেক্ট করবো এবং এরা কাউকে আর ওই বাউন্ডারিজের ভেতরে ঢুকতে দেবো না, এটা হচ্ছে বিষয়। এবং সেই জন্য প্রিয়জনের প্রয়োজনে কথাটা বললাম, যে সেটা খুব বুঝতে হয় যে সত্যি কি কার জীবনে তুমি প্রিয়জন আর কার জীবনে তুমি প্রয়োজন, এটা যখন তুমি বুঝাবে এবং সেটা নিজের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। তোমার জীবনে কারা প্রয়োজন সেটাও তোমাকে বুঝতে হবে, আর কারা তোমার জীবনে প্রিয়জন সেটাও যখন তুমি বুঝবে, তখন তোমার জীবনে অটোমেটিক একটা বাউন্ডারিজ থাকবে, এবং সেই বাউন্ডারিজটা নিজেকে প্রোটেক্ট করার জন্য, আর কিছুর জন্য না, কিন্তু কোনো ইগো দেখানোর জন্য না, কিছুর জন্য না, শুধু নিজেকে প্রোটেক্ট করার জন্য। যে কারণ যে কেউ এরা আসবে এসে আমি তার জন্য হ্যাঁ করে কাঁদবো না, একদম না। তো সেই জন্য ওই নিজেকে যদি যে একবার ওই লোয়েস্টে গিয়ে একবার কাঁদতে দেখে নিয়েছে, সে আর সেই অটোমেটিক ইমোশনালি একটা কী বলবো ম্যাচিওর পার্সন হয়ে যায় আমার মনে হয়। তো এইটাই আমি ইমোশনালের হেলথ, বর্তমানে ইমোশনাল হেলথ আমি এইভাবেই রাখি, ওই প্রিয়জন আর প্রয়োজন আগে বুঝে নিই এই মানুষটা আমার জীবনে প্রয়োজন আর আমি আর তার জীবনে প্রয়োজন না প্রিয়জন, তার সাথে আমি সেই হিসেবেই ব্যবহারটা করবো। সে যতটুকু ডিজার্ভ করে ভালোভাবে, এমন না যে ও টিট ফর ট্যাট, না, ওরকম কোনো রিলেশনশিপ নয়। সে যতটা ডিজার্ভ করে আমি তাকে ঠিক ততটাই দেবো। যখন তুমি বেশি দিয়ে ফেলবে তখনই তুমিই ঘেটেছো, তার কিন্তু কোনো দোষ নেই, তুমি ঘেটেছো। সেজন্য আমি আমার ইমোশনাল হেলথের ব্যালেন্স এইভাবেই রাখছি এখন, যে সে যতটুকু ডিজার্ভ করে আমি তাকে ততটুকুই দেবো, যতটুকু করে না ততটুকু আমি নিজের জন্য আবার বাঁচিয়ে রাখবো। বাবা, আমার এনার্জি আমি আর লস করতে পারবো, এমনি আমার প্রেশার হলো, আমার এনার্জির খুব দরকার, ব্যাস এই হলো বিষয়। আই থিঙ্ক তোমরা আমার কেরিয়ার রিলেটেডই সব প্রশ্নের উত্তর চেয়েছিলে, যে আমি আমার কেরিয়ার কীভাবে শুরু হয়েছিল আমি বলে দিয়েছি, ছোটোবেলায় কীভাবে স্টার্ট হয়েছে, বই আমি ভালোবাসতাম এবং তারপরে একটা ডার্ক ফেজ কেটেছে, নিজেকেই সেখান থেকে আমি বের করেছি, তার কারণ আমি ওইভাবে নিজেকে দেখতে চাইনি। সেই জন্যই নিজেকে একটা লেটার লিখেছিলাম যে আমি এরকম হতে চাই জীবনে। আমি মনে করি আমি অনেকগুলো জায়গাতেই টিক দিতে পেরেছি, এখন অনেকগুলো টিক দেওয়া বাকি আছে। প্রশ্ন জিজ্ঞাসা করেছিলে যে আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। আমাদের লাভ ম্যারেজ। আমি প্রচণ্ড রোম্যান্টিক মানুষ, আমার জীবনে অ্যারেঞ্জ ম্যারেঞ্জ কিছু হতেই পারতো না। আমি প্রচণ্ড রোম্যান্টিক মানুষ। টিটুকে আমি একবার লেটার দিয়েছিলাম, সে জন্মের আনরোম্যান্টিক মানুষ, ঠিক আছে? আমার তো মানে আমরা দুজন পুরো অপোজিট, বোধহয় অপোজিট অ্যাট্রাক্টস কথাতেই আছে, তো সেই জন্যই বোধহয় আমরা এখন একসাথেই আছি। এনিওয়ে, লাভ স্টোরি সেরকম কিছু নেই, ঠিক আছে, নেই বললে ভুল হবে, তবে কোনোদিন ও থাকলে পাশে বসে তখন শেয়ার করবো। একা বলতে কীরকম লাগে না, আমার দিকটা সব তাহলে আমিই বলবো, ওর দিকটাও তো বলার থাকতে পারে, নিশ্চয় ওর দিকের গল্পটা অন্য হতে পারে। আরও যদি কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই চেষ্টা করবো সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার। আর টিচিং প্রফেশন রিলেটেড আর তোমাদের কেরিয়ার রিলেটেড আমি আলাদাভাবে কিছু সেপারেট ভিডিও করবো, যেগুলো তোমাদের জন্য একটু হেল্পফুল আমি চেষ্টা করবো করার, যাতে তোমাদের সেগুলোতে হেল্প হয়, ঠিক আছে? কীভাবে পড়াটা স্টার্ট করবে, কী সাবজেক্ট পড়বে, আমি আমার সাবজেক্টগুলো একটু সায়েন্স গ্রুপে তোমাদের গাইড করতে পারবো, সেইভাবে আমি তোমাদেরকে একটু গাইড করে দেবো কয়েকটা ভিডিওতে, ঠিক আছে? যতটুকু আমি জানি, খুব বেশি আমি জানি না, আমার সাধ্য মতন আমি তোমাদেরকে সাহায্য অবশ্যই করবো। এই চ্যানেলটার বর্তমানের পারপাস এটাই। একটা সময় জানো তো এই চ্যানেলটা খুলেছিলাম জাস্ট আমি নিজেকে যখন আমি বুড়ি হয়ে যাব তখন পরপর সব ভিডিওগুলো দেখবো বলে, ঠিক আছে? এইটা ছিল ওই ভিডিওর চ্যানেল খোলার পারপাস। তো বর্তমানে চ্যানেলের পারপাসটা চেঞ্জ হয়ে গেছে, যেরকম আমি সময়ের সাথে সাথে বদলেছি, বললাম না? এখন হয়ে গেছে এটা যে আমার ভিডিওর মাধ্যমে যদি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি এমন কিছু কথা বলি যেগুলো হয়তো তোমাদের ভাবাবে, এখন পারপাসই হচ্ছে তোমাদেরকে হেল্প করা, যেইভাবেই হোক না কেন, মেন্টালি ফিজিক্যালি তো না, মেন্টালি ইমোশনালি যেভাবে হোক না কেন তোমাদেরকে হেল্প করা। তো আমি সেটাই চেষ্টা করবো। দেখা হচ্ছে একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।